ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন, রাজধানীর যানজট নিরসনের নির্দেশনা। আগামীতে এসএসসি পরীক্ষা শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। শিক্ষা জীবনের সময় নষ্ট রোধে এ পদক্ষেপ, জানালেন মন্ত্রী। শাপলা চত্বরে হত্যায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা শোন অ্যারেস্ট। ইনুর মানবতা বিরোধী অপরাধের রায় যে কোনো দিন। ওমানে গাড়িতে মিলল বাংলাদেশি 4 ভাইয়ের লাশ। বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে সন্দেহ। আজ দেশে ফেরার কথা ছিল দুজনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যক্তির করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বৈঠকে এ অনুমোদন দেন। এর আগে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে এক সভা হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা হয়েছে। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সভায় উপস্থিত ছিলেন। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি আর এইচএসসি পরীক্ষা শুরু হবে 6 জুন। শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে যেন সময় নষ্ট না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাত্র 2 মাসে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়, তবে চেষ্টা করা হচ্ছে গুণগত মান বাড়ানোর। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বর্তমানে সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিলে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা আর জুলাই আগস্ট মাসে হয় এইচএসসি পরীক্ষা। 2 পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 40 লাখ। বেশ কিছুদিন ধরেই শিক্ষামন্ত্রী বলে আসছিলেন, এসব শিক্ষার্থীর পরীক্ষা এবং ফলাফল প্রকাশের সময়কাল দীর্ঘ হওয়ায় শিক্ষা জীবন থেকে একটি বড় সময় নষ্ট হয়ে যায়। তাই আগামী বছর থেকে এই 2টি বড় পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 1 মাসে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয় সহ অংশীজনের সাথে মতবিনিময়ের পর বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এই সিদ্ধান্তের ব্যাপারে ঘোষণা দেন, জানান পরীক্ষার সময়সূচি। স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য স্কুল বন্ধ না রেখে যাতে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রমের সমস্যা সৃষ্টি না হয়, এজন্য সারা দেশের উপজেলাগুলোতে একটি করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে সরকার। নিউলি ইলেক্ট গভর্নমেন্ট আমরা প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। 2002 জানুয়ারি মাসের 1 তারিখে আমরা বই দিয়ে আসছিলাম, 2006 পর্যন্ত দিয়ে আসছি। অতএব এটা তো আমাদের প্র্যাকটিসে আগেই করে ফেলছি, সেটা নিয়ে তার আমার নতুন প্র্যাকটিস করতে হবে না। এটা ডান, 1 তারিখে বই আসবে, এটা তো জানি সবাই। ইনশাআল্লাহ 7 তারিখে আমরা পরীক্ষা দিচ্ছি। এই 7 দিনের ভিতরে বইগুলি নিয়ে নিবে, ওরা নতুন বইয়ের নতুন গন্ধ, নতুন বই পড়তে থাকবে, এদিক দিয়ে আমরা গ্যাপে গ্যাপে নিয়ে নিব। এছাড়া জিপিএ 5 পাওয়ার চেয়ে শিক্ষকদের প্রশিক্ষণকে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আপনি যে হিসাব করছেন সেই হিসাব না। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
দেশে হামের সংক্রমণ বাড়ার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে হাম পরবর্তী জটিলতা। বিশেষ করে নিউমোনিয়া সহ নানা সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন শিশুদের পাশাপাশি বয়স্ক ও গর্ভবতী নারীর জন্য হামের ঝুঁকি রয়েছে। আর হাসপাতালে গিয়ে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন অনেক অভিভাবক। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে হাম ও উপসর্গে মারা গেছে আরও ৭ জন। নতুন করে আক্রান্ত ১৫১৮ জন। মেজবার রহমানের রিপোর্ট। হাম ও হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগজনক। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসকদের মতে সম্প্রতি টিকাদান কার্যক্রম জোরদার হয় নতুন করে হাম আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও দেরিতে হাসপাতালে আসা এবং শারীরিক দুর্বলতার কারণে অনেক শিশু জটিলতায় ভুগছে। টিকা দেওয়ার পর ৪ থেকে ৫ সপ্তাহ লাগে শরীরের রোগ প্রতিরোধকারী হামের অ্যান্টিবডি ডেভেলপ করা। আর পুরোপুরি ডেভেলপ করতে গেলে আপনাকে 2টা ডোজ লাগবে মিনিমাম। সুতরাং 2টা ডোজ পাওয়ার পর দেখা যাবে যে মোটামুটি এই বাচ্চাটা প্রোটেক্টেড বলা যায়। শুধু শিশুরাই নয়, বয়স্ক ব্যক্তি ও গর্ভধারী নারীদের জন্য হাম ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে জটিলতা আরও বাড়তে পারে। একটা বয়স্ক মানুষ, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী মা, এদের কিন্তু হাম ওদের জন্য একটা বিরাট রিস্ক ফ্যাক্টর। তো সাধারণত দেখা যায় বড়দের কেন হয় না, দেখা গেছে যে ওদের হয়তো ছোটোবেলায় হাম হয়ে গিয়েছিল, সুতরাং হামের প্রতিরোধ আছে, কিংবা যারা 2টা ভ্যাকসিন পেয়েছে তারা প্রতিরোধ হয়ে আছে। সেই কারণে যে বড়দের হওয়ার সম্ভাবনা খুবই কম, তবু হবে না এই কথাটা বলা যায় না। এদিকে হাসপাতালে এসে আশানুরূপ চিকিৎসা না পায় অভিযোগ করেছেন অনেক অভিভাবক। শয্যার সংকট, দীর্ঘ অপেক্ষা, প্রয়োজনীয় সেবার ঘাটতির কথাও জানান তারা। চিকিৎসক যারা তারা প্রপারলি আসলে পুরো কথাটাই শুনতে চায় না, খুব বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে আমাদের চিকিৎসক কিভাবে কত তাড়াতাড়ি বাইরে বের হবে, কিভাবে তিনি তার বাইরে চেম্বার করবেন, ওইখানে কিভাবে যত বেশি ভিজিট নিতে পারবেন, এই একটা আমাদের চিকিৎসকদের একটা প্রতারণা। আগে আইসিইউতে ছিল, কিন্তু আমার বাবুটা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ওকে কেন বার করা হয়েছে আইসিইউ থেকে? এখন কেন আপনার 24 ঘন্টা হয় নাই, এখন কেন ওকে আবার পিআইসিইউতে নেওয়া হবে? বিশেষজ্ঞরা বলছেন সময় মতো টিকা গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই পারে হামের জটিলতা থেকে সুরক্ষা দিতে। মেজবার রহমান, বাংলাভিশন, ঢাকা। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিতে ইন্টিগ্রেটেড কেয়ার অ্যান্ড সাপোর্ট ফর চিলড্রেন উইথ ডিসএবিলিটিস শিশু স্বর্গ মডেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা জানান। এ সময় ডাক্তার জুবাইদা রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, কথা বলেন অভিভাবকদের সঙ্গে, তুলে ধরেন প্রতিবন্ধী শিশুদের অধিকার, সম্ভাবনা এবং তাদের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতার বিষয়টি। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশু স্বর্গ প্রকল্প শুধু শিশুদের জন্য নয়, তাদের মায়েদের জন্য আত্মবিশ্বাস তৈরির একটি উদ্যোগ, যা বিষণ্ণতা ও অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে পরিবারগুলোকে নতুন আশার পথ দেখাবে। সেবা গঠনের প্রয়াস। আমরা কিছুক্ষণ আগে শুনলাম বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। ইনশাআল্লাহ, a disability friendly national citizen service will pave the way for a better and brighter future for all. শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। শাপলা চত্বর হেফাজতে সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দিয়েছে। গতকাল সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, শাপলা চত্বরে অভিযানের পরিচালনার মেকানিজমে জড়িত ছিলেন সাংবাদিক ফারজানা রূপা।
সেদিন তিনি মৃত্যুর তথ্য গোপন করেছিলেন। আসামিদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গত 7 মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 14 মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি হচ্ছেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেরা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জন গ্রেপ্তার রয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2 সাবেক মন্ত্রী ইনুর মামলার বিরুদ্ধে কুষ্টিয়ার 6 জন হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন এই মামলার রায় দেয়া হবে। পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এ আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে। তিনি বলেন, এ কর্মসূচি পালন করা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। যত কর্মসূচি পালন করা হোক না কেন, জনগণ যদি সচেতন না হয় তাহলে এই শহরে কোনোদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তোলা যাবে না। তিনি বলেন, ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে আশপাশের এলাকায় নিয়ে যাওয়া যায় এবং কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা নিতে হবে। তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদেরকে নিজেদের শহরের প্রতি নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। ভয়েস ক্লোনিং, গুজব ও অনলাইনে মিথ্যা তথ্য প্রচার রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট BCTI-র স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইয়াসির খান চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম কর্মী তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। মধ্যপ্রাচ্যের ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী 4 ভাইয়ের লাশ। পরিবারে চলছে শোকের মাতম। বুধবার রাতে দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ওমানের মুলাদ্দা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার হয়। ওই 4 ভাই হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তাদের বাড়ি উত্তর রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দা রাজার পাড়ায়। পরিবার জানায়, ভাইদের মধ্যে 2 জনের আজ দেশে ফেরার কথা ছিল। তাই 4 ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যে পথে গাড়ি থেকে তাদের লাশ উদ্ধার হয়। ওমান পুলিশের ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু রাখায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসেই তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে ময়না তদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় পুলিশ। নিহত 4 ভাইয়ের মধ্যে মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ শাহেদ বিবাহিত ছিলেন। এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দা রাজার পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। 4 ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী 3 সন্তান ও শ্যালক হত্যায় অভিযুক্ত ফোরকান পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, মেহেরপুর থেকে বাসের এক হেলপারের কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফোরকান পদ্মা সেতু রেলিংয়ে ব্যাগ ও জামা কাপড় রেখে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নৃশংস ওই হত্যাকাণ্ডের পর ফোরকান নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। ভিডিও ফুটেজে যেটা আসতেছে সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। দেশের টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। রাজধানীর ওয়েস্টগেট হোটেলে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্য হিসেবে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লুটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা আকমল, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। সভায় দেশের 24টি টেলিভিশন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে গঠন করা হয় টেলিভিশন এডিটর্স কাউন্সিল এর আহ্বায়ক কমিটি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন, রাজধানীর যানজট নিরসনের নির্দেশনা। আগামীতে এসএসসি পরীক্ষা শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। শিক্ষা জীবনের সময় নষ্ট রোধে এ পদক্ষেপ জানালেন মন্ত্রী। শাপলা চত্বরে হত্যায় দীপুমণি, মুজাম্মেল বাবু ও ফারজানা রূপা শোন অ্যারেস্ট, ইনুর মানবতা বিরোধী অপরাধের রায় যে কোনো দিন। ওমানে গাড়িতে মিলল বাংলাদেশি 4 ভাইয়ের লাশ, বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে সন্দেহ। আজ দেশে ফেরার কথা ছিল দুজনের। কাপাসিয়ায় 5 খুনের আসামি ফোরকানের পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা, বাসের হেল্পারের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।